স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহিদ। 5 বছরে পুরোপুরিভাবে চালু হয়নি সফটওয়্যার টেকনোলজি পার্ক। জনতা টাওয়ারের উন্নয়ন কাজ নিয়ে আদালতে মামলা চলায় বন্ধ রয়েছে সফটওয়্যার টেকনোলজি পার্কের কাজও। আইনি প্রক্রিয়া শেষ হলে এর কাজ আবার শুরু হবে বলে জানিয়েছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আজ আমাদের আলোচনার বিষয় সফটওয়্যার পার্ক। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি রাসেল টি আহমেদ। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। 2010 সালে রাজধানীর জনতা টাওয়ারে সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। এর দায়িত্ব দেওয়া হয় হাইটেক পার্ক কর্তৃপক্ষকে। সফটওয়্যার পার্কের অবকাঠামো উন্নয়নে 2012 সালে বেসরকারি প্রতিষ্ঠান টেকনোপার্কে দায়িত্ব দেয় হাইটেক পার্ক কর্তৃপক্ষ। তবে প্রতিষ্ঠানটি নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় গেল বছর চুক্তি বাতিল করে কর্তৃপক্ষ। এ নিয়ে টেকনোপার্ক মামলা করলে উন্নয়ন কাজ নিয়ে স্থগিতাদেশ দেয় আদালত, যে কারণে অবকাঠামো উন্নয়নে ও নতুন প্রতিষ্ঠান আনতে পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। আমরা কিন্তু টেন্ডার করে কিছু করতে পারছি না ওখানটায়, কারণ করতে পারছি টেন্ডার করতে পারছি না কারণ ওখানে একটা স্ট্যাটাস মেনটেন্যান্স এরকম ভাবে যে ওখানে কোনো ফ্যাসিলিটি দেওয়া যাবে না। আইনি প্রক্রিয়া শেষ হলে এ নিয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। জনতা টাওয়ারেরও আশা করছি যে এখন হাইকোর্টের তো জানুয়ারির দিকে হয়তো শুনানি হওয়ার একটা সম্ভাবনা আছে, এটা অ্যাটর্নি জেনারেল সাহেব বলেছেন। তো আমরা আশা করছি যত দ্রুত সম্ভব আমরা শুনানি করে আইনগতভাবে আমরা যদি স্ট্যাটাস কো অর্ডারটাকে ভ্যাকেট করে আনতে পারি, তাহলেই যেগুলো কোম্পানি এখন আছে তাদের যে সুযোগ সুবিধা বৃদ্ধি করা এবং নতুন কোম্পানিগুলোকে সফটওয়্যার টেকনোলজি পার্কে তাদেরকে জায়গা করে দেওয়া, এটি আমাদের খুবই দ্রুত সময়ের মধ্যে করার ইচ্ছা। আইনি প্রক্রিয়া সমাধানে সরকারের অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলছেন এ খাত সংশ্লিষ্টরা। সরকারের পর্যায় থেকে এনাফ সিরিয়াসনেস থাকতো, হাইয়েস্ট প্রায়োরিটি থাকতো, তাহলে কিন্তু এই জিনিসগুলো খুব ইজিলি সলভ করা যায়। সফটওয়্যার পার্কটি চালু করা গেলে এখাতে বড় বিনিয়োগ আনা সহজ হবে বলে মনে করছেন তারা। তৈমুর চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। যেমন রাসেল টি আহমেদ, আপনাকে স্বাগত জানাই অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আমি ভালো আছি জাদি ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমরা প্রতিবেদন দেখলাম যেখানে বলা হচ্ছে যে সফটওয়্যার টেকনোলজি পার্ক নিয়ে আমরা কথা বলছিলাম, যেটা জনতা টাওয়ারে হওয়ার কথা ছিল, আইনি প্রক্রিয়া দীর্ঘদিন ধরে আটকে আছে। এর ফলে বাংলাদেশের সফটওয়্যার রপ্তানি বা সফটওয়্যার ডেভেলপমেন্টের যে কাজ, সেটিকে আসলে অনেকটা আটকে গেল, বা আপনার কি মনে হয় থমকে গেল? একদমই না, একদমই না। কারণটা হচ্ছে মানে আমি যেভাবে বলবো সেটা হচ্ছে যে আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিটা, দ্য ইন্ডাস্ট্রি হ্যাজ এ হিউজ পোটেনশিয়াল। দ্যাটস ট্রু। এবং ইন্ডাস্ট্রি এত ভালো কাজ করছে গত এক দশক ধরে। সফটওয়্যারের যেই রপ্তানি আমরা করি এবং সফটওয়্যার শিল্পে যেই কাজগুলো আমরা করি, একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে হরতাল বা অবরোধ আমাদের কাজকে ঠেকিয়ে রাখতে পারে না। কারণটা হচ্ছে সফটওয়্যারের যে এক্সপোর্টটা আমরা করি, সেই এক্সপোর্ট করতে আসলে আমাদেরকে ট্রাকের প্রয়োজন হয় না। হ্যাঁ, কিন্তু যেই জায়গাটা খেয়াল রাখতে হবে সেই জায়গাটা হচ্ছে এই কিছু এক্সট্রা বেনিফিট একটা সফটওয়্যার টেকনোলজি পার্ক অথবা একটা হাইটেক পার্ক অথবা ইনফ্রাস্ট্রাকচারগত যে সুবিধা, এই সুবিধাটা আমাদেরকে কিন্তু আরও এগিয়ে নিয়ে যেতে পারে। প্রশ্নটা হচ্ছে যে আমরা যতদূর যেতে পারতাম ততদূর যেতে পারি নাই। আচ্ছা, কোয়েশ্চেনটা হচ্ছে আমরা 2018 সালের মধ্যে বেসিস থেকে একটা ভিশন ডিক্লেয়ার করেছি। সেই ভিশনটা যেতে গেলে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারগত সুবিধা দরকার, সেই সুবিধা যদি আমরা না পাই, তাতে হবে কি আমাদের ওই ভিশন অ্যাচিভমেন্টে হয়তো আমরা চ্যালেঞ্জের মুখে পড়ব। আচ্ছা, তো সেই জায়গা থেকে সফটওয়্যার টেকনোলজি পার্ক বা হাইটেক পার্ক, যেটা কালিয়াকৈরে হচ্ছে, তো এই জিনিসগুলো ইনফ্রাস্ট্রাকচারগুলা, মানে প্রশ্ন হচ্ছে জাহিদি ভাই যে আমরা যেভাবে যাচ্ছি সেইটা আরো স্মুথ হতে পারতো, সেইটা আরো ফাস্ট হতে পারতো, যেইখানে হচ্ছে এই জায়গাগুলো প্রতিবন্ধকতা। হ্যাঁ, এখন 2004-05 সালে আমাদের সফটওয়্যার থেকে আয় ছিল, রপ্তানি ছিল 2.2 কোটি টাকার মতো, যেটা এখন 13-14 সালে এসছে 12.47 কোটি ডলার। এই যে এই দীর্ঘ সময়ের যে অগ্রগতি, এটাতে হয়তো অনেকেই সন্তুষ্ট নয়, কারণ এটা হয়তো ডিজারেবল না, মানে এখান থেকে আরও বেশি যেতে পারতাম, বা আমরা যদি এই সফটওয়্যার মার্কেটের, গ্লোবাল সফটওয়্যার মার্কেটের কিছু অংশ, বাড়তি অংশ পেতে চাই, আমাদের আসলে ইনফ্রাস্ট্রাকচার লাগবে, সেটার কোনো বিকল্প নাই।
গাজীপুর যেটা কথা বলছেন সেটাও কি খুব এগিয়েছে? সেখানেও তো আসলে একেবারেই আমরা খুব যে এগিয়েছি তা কিন্তু আসলে লাগাইনি। ওয়েল আমি যেটা বলবো যে মানে সফটওয়্যার শিল্পটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকার এবং বেসরকারি উদ্যোগ দুজনকে আসলে একসাথে হাঁটতে হবে। এটা শুধুমাত্র সরকারিভাবে অনেক কিছু করে ফেলা সম্ভব না, ওনারা আসলে ফ্যাসিলিটেট করতে পারেন। একই সাথে প্রাইভেট সেক্টরেই কিন্তু পুরো অবদানটা, আজকের যেই এক্সপোর্ট ভলিউম উইচ ইজ অ্যারাউন্ড $250 বিলিয়ন নাও, রাইট, এই $250 মিলিয়ন মধ্যে প্রায় $180 বিলিয়ন করে হচ্ছে বেসিসের মেম্বার কোম্পানিগুলো, বাকিটা করে ফ্রিল্যান্সাররা। আচ্ছা, এখন আমরা টার্গেট করছি 2018 সালের মধ্যে আমরা এই $250 মিলিয়ন $1 বিলিয়ন নিয়ে যাব। সো $1 বিলিয়ন নিয়ে যাওয়ার জন্য যে জায়গাগুলো আমাদের দরকার, আমাদের হিউম্যান রিসোর্স দরকার, আমাদের গুড ব্র্যান্ডিং দরকার, বাংলাদেশকে ব্র্যান্ড করতে হবে, আমাদের দেশের বাইরে নিজেদেরকে উপস্থাপন করার জন্য যেই সাপোর্ট সিস্টেমটা দরকার সেটা দরকার। তো এখানে কাজ করতে হবে আইসিটি মন্ত্রণালয়কে, এইখানে কাজ করতে হবে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়কে, এখানে প্রাইভেট সেক্টরকে একসাথে কাজ করতে হবে। এখন কালিয়াকৈরের যে হাইটেক পার্ক সেটা অনেকদিন ধরে আটকে ছিল, বহু বছর ধরে আটকে ছিল, কোনো কাজ হয়নি। যেটা রিসেন্ট ডেভেলপমেন্ট, আমি বিং এন অপটিমিস্টিক পারসন মাইসেলফ, হ্যাঁ, আমি আসলে পজিটিভটা দেখতেই পছন্দ করি, পজিটিভটা বলতেই পছন্দ করি। ভেরি রিসেন্টলি টেন্ডার প্রক্রিয়ার বেশ খানিকটা ডেভেলপমেন্ট হয়েছে। তো উই আর এক্সপেক্টিং যে এই ডিসেম্বর বা জানুয়ারিতে টেন্ডার অ্যাওয়ার্ডিং হয়ে যাবে। 232 একর জায়গা, যেটা একটা ফিজিবিলিটি স্টাডিও করেছে। অ্যাকর্ডিং টু দ্যাট ফিজিবিলিটি স্টাডি, হাইটেক পার্ক যদি ফাংশন হয়, প্রপারলি ফাংশন করে, এইটা প্রায় 63,000 এমপ্লয়মেন্ট জেনারেট করবে শুধুমাত্র পার্কের ভেতরেই। পাশাপাশি ইট উইল অ্যাট্রাক্ট ফরেন ইনভেস্টার্স, ইট উইল অ্যাট্রাক্ট প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট। এবং আমরা সরকারকে কিছু সুপারিশ করেছি, এর মধ্যে একটা হচ্ছে যে ওয়ান স্টপ একটা সার্ভিস, যেটা নতুন ইনভেস্টার এখানে আসলে সে যেন এক জায়গা থেকে বিওআই বা আদার যে সাপোর্টগুলো লাগে সরকারের, সেটা যেন এক জায়গা থেকে পেয়ে যায়। এবং তখন কিন্তু আপনি দেখেন যে এই ইনফ্রাস্ট্রাকচারগুলোও কিন্তু কান্ট্রি ব্র্যান্ডিং এর একটা খুব ভালো পিলার। এই পিলারটা ছাড়া আমি বিদেশে গিয়ে আমি আসলে বলবো কি আমাদের আসলে কি আছে। সোফার আমরা আমাদের পুরো শিল্পটাই কিন্তু একটু এসএমই শিল্প, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। আমাদের কিন্তু বড় লার্জ ইনভেস্টমেন্ট হয় নাই। হ্যাঁ, বড় লার্জ একটা কোম্পানি যদি বলা হয়, আমরা হাতে গুনতে পারবো যে এমন কিছু কোম্পানি, যে কোম্পানিগুলো 400 বা 500 ডেভেলপার আছে, খুবই কম। হ্যাঁ আছে, আমি বলবো না নাই, দেয়ার আর ফিউ গুড কোম্পানিজ হু আর ওয়ার্কিং। স্যামসাং এর R&D বাংলাদেশে আসছে, দে আর এমপ্লয়িং অ্যাপ্রক্সিমেটলি 800 ডেভেলপার্স। টাইগার আইটি নামে একটা বড় কোম্পানি আছে, হ্যাঁ, আমাদের দেশি কোম্পানি, যারা প্রায় 400-500 এমপ্লয়মেন্ট জেনারেট করে। রিফ সিস্টেম এনাদার কোম্পানি, এরকম 300-400 এমপ্লয়মেন্ট জেনারেট করে। কিন্তু বাকি কোম্পানিগুলো কিন্তু সবাই 30 থেকে 50 জন বা ম্যাক্সিমাম 100 জন, যেটাকে বড় হতে হবে। আচ্ছা, তখন এই ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্টগুলো দরকার। আচ্ছা, আমরা যেটা আপনি গুড ব্র্যান্ডিং এর কথা বলছেন, বাংলাদেশে কেন কোনো ভালো কোম্পানি আসলে আমরা এক নামে বলতে পারি না? ইনফোসিসের মতো যেমন আছে যেমন, বা অনেক বড় বড় কোম্পানি আছে, কিন্তু আমাদের দেশে কোনো সফটওয়্যার বড় কোম্পানি এখনো সেই অর্থ দাঁড়াতে পারছে না, কারণটা কি? আপনি খুব ভালো জায়গাটায় হাত দিয়েছেন। কথাটা আমি প্রায়ই বলি, আমি যদি একটু এক্সাম্পল দিয়েই বলি, যেমন ইন্ডিয়ার পভার্টি লেভেল ইজ মাচ হায়ার দেন বাংলাদেশের পভার্টি লেভেল। ইন্ডিয়ায় যত লোক রাতে রাস্তায় ঘুমায়, তার অনেক কম সংখ্যক লোক আমাদের দেশে রাস্তায় ঘুমায়। ওয়ারেজ আমাদের দেশকে কিন্তু বলা হয় গরিব দেশ, কারণ আমাদের দেশে কোনো ব্র্যান্ডেড রিচ নাই। আমাদের লোক মিত্তাল নাই বা আমাদের আম্বানি নাই, ব্র্যান্ডেড রিচ নাই। সিমিলারলি আইটিতেও আমাদের ব্র্যান্ডেড কোনো কোম্পানি নাই, অথবা কোনো ব্র্যান্ডেড প্রোডাক্ট নাই। আমাদের মূল জায়গাটা যেটা হয়েছে, আমরা ফোকাস করছি আউটসোর্সিংয়ে। উই আর ডুইং গুড, প্রোডাক্ট ডেভেলপমেন্ট এখান থেকে হচ্ছে না। একটা যদি গ্লোবাল প্রোডাক্ট হয়, তখন কিন্তু এই একটা প্রোডাক্টই বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে পারে, যে এই প্রোডাক্টটা এখন যদি বাংলাদেশ থেকে অ্যাংরি বার্ডসের মতো ট্যাপ হয়, তখন কিন্তু ওই অ্যাপকে দিয়ে বাংলাদেশকে আমরা চিনব। এই কাজগুলো করার জন্য ওই যেটা বললাম যে সরকারি এবং বেসরকারি দুজনকে একসাথে কাজ করতে হবে। পিপিপি শুরু হয়েছে, যেমন পিপিপির মডেলের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো ডিজিটাল ওয়ার্ল্ড হচ্ছে। রাইট, দিস ইজ এ জয়েন্ট ইনিশিয়েটিভ, গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর একসাথে করছে। কালিয়াকৈরের হাইটেক পার্ক জয়েন্টলি আগাবে,
সো এটা শুরু হয়েছে মাত্র। জনাব আহমেদ, ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাওয়ার, ফিরে এসে আমরা আবার কথা বলবো আপনার সাথে। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন।